জানো না মা, জেল হাজতে বসে প্রতিদিন আমি তোমার কথাই ভাবতাম। মাঝে মাঝে মনে হতো আজ তুমি আমার সঙ্গে দেখা করতে আসবে, কিন্তু নিষ্ফল প্রতীক্ষা। একটা দিনও তুমি আমার সঙ্গে দেখা করতে গেলে না। তুমি কি আমাকে ঘৃণা করো রমা? তুমি তুমি আমাকে ভুল বুঝো না গো। তুমি তো জানো ইচ্ছে থাকলেও মেয়েরা সব কাজ করতে পারে না। তুমি যে আমার কি কতখানি রমা, এই একটি মাস আমি পেট ভরে খাইনি, ঘুমাইনি, শুধু অঝরে কেঁদেছি আর ভগবানের কাছে প্রার্থনা করেছি, হে ভগবান, ওকে তুমি সসম্মানে মুক্ত করে দাও ঠাকুর, সসম্মানে মুক্ত করে দাও। রমা লক্ষ্মীটি, আর কেঁদো না। এবার আমরা নতুন করে জীবন আরম্ভ করব। আমি মনে মনে ঠিক করে ফেলেছি, চন্দনের সঙ্গে দীপার বিয়েটা হয়ে গেলেই আমি তোমাকে বিয়ে করে আমি ঘরে নিয়ে যাব। তোমাকে দূরে সরিয়ে রেখে আমিও যে কষ্ট পাচ্ছি রমা। দীপুদা, সরকারি চাকরি আমার ভাগ্যে নেই। কোনো কলকারখানার কুলির কাজে যদি পাই আমি তাই করব। শিক্ষার অহংকার করে কি লাভ বলো? মা বলে কোনো কাজই ছোট নয়। আর কিছু না জুটে রিক্সা চালাবো, মুঠ বইবো, লোকে যা ভাবে ভাবুক, এই পেটের জন্য আমি যে কোনো কাজ করতেও প্রস্তুত। সোমনাথ বাড়িতে আছো? সোমনাথ, সোম, ভালো আছো বাবা? হ্যাঁ ভালো আছি। তুই কখন এলি? এই তো একটু আগে। বাড়িতে গেলি না কেন? তোর মা কান্নাকাটি করছে, আর এদিকের খবর সবই তো শুনেছিস। সবই এই অদৃষ্টের দোষ বাবা। নইলে নইলে দীপার মতো মেয়ের জীবনটা এইভাবে। দীপা, কি হয়েছে দীপা? তুই কিছু শুনিসনি? আমি কি শুনবো? বাড়ি চল, সবই শুনতে পাবি। কি হয়েছে দীপার বলোই না। কিছু হয়নি, তুমি হাত মুখ ধোবে চলো। না, দীপার কি হয়েছে আমি জানতে চাই। দীপা কি বিষকে আত্মহত্যা করেছে? না। তাহলে কি অন্য কোনো ছেলের সঙ্গে পালিয়ে গেছে? না। তাহলে হাত মুখ ধুয়ে খাবে চলো। না, কি হয়েছে তা পরে শুনবে, এত উতলা হবার কি আছে? আমি তুমি চলো তো এখনই চলো। জানতে চাই। বাবা, তুমি চুপ করে থেকো না বাবা। বলো দীপার কি হয়েছে? তুমি আমাকে উৎকণ্ঠার মধ্যে রেখো না বাবা। আমার বুকের মধ্যে কিন্তু ঝড় বইছে বাবা। দয়া করে বলো বাবা, দয়া করে বলো বাবা, দীপার কি হয়েছে? অযথাই তুমি সাতকড়ি নন্দী, সাতকড়ি নন্দী, সাতকড়ি নন্দী দীপাকে বিয়ে করেছে বাবা। আমি বিশ্বাস করি না বাবা, আমি বিশ্বাস করি না। দীপার জীবনে এমন দুর্ঘটনা ঘটতেই পারে না। হেউ কি কখনো সম্ভব? একটা 60 বছরের বৃদ্ধের সঙ্গে দীপার বিয়ে, এ যে অসম্ভব, এ যে অসম্ভব। এছাড়া অন্য কোনো উপায় ছিল না বাবা। তোকে জেল থেকে বাঁচাবার জন্যই এই কাজ করতে হয়েছে। কেন কেন তোমরা এমন জঘন্য কাজ করলে? আমি না হয় জেলে নরক যন্ত্রণা ভোগ করে তিলে তিলে মরে যেতাম বাবা। ছি ছি বাবা, ছি। আমার জন্য একটা কচি মেয়ের আশা আকাঙ্ক্ষা, জীবনের স্বপ্ন এভাবে তুমি পশুর মতো মারিয়ে দিয়ে দীপার জীবনটা হাহাকারে ভরিয়ে দিলে বাবা। দীপক, মেয়েটাকে বলি দেবার আগে কেন তোমরা আমাকে একটা কথাও জিজ্ঞাসা করলে না? আমার সঙ্গে কেন তোমরা পরামর্শ করলে না? আমি কি মরে গেছি? কেন একটা কথাও জিজ্ঞাসা করলে না? দীপক, তুমি স্নেহময় বাবা নও, তুমি একটা বিবেকহীন কসাই। আজ থেকে তোমাকে আমি শ্রদ্ধা করব না বাবা।
আজ থেকে তোমাকে আমি ঘৃণা করব। দীপক। হ্যাঁ হ্যাঁ, ঘৃণা করব, ঘৃণা করব, ঘৃণা করব। আমার বুকে, আমার বুকে। আমার বুকে তোমাদের আর শ্রদ্ধার আসন নেই বাবা। আমি তোমাকে ক্ষমা করতে পারছি না বাবা। দীপক। আমি তোমাকে ক্ষমা করতে পারছি না। দীপক, তুমি শান্ত হও। দীপক, তুমি শান্ত হও। সঞ্জয় সেন আর সাত করে নিয়ন্ত্রণে ষড়যন্ত্র করে সঞ্জয় সেন, সঞ্জয় সেন, সঞ্জয় সেন, আমি ইষ্ট দেবতার নামে শপথ করে বলছি, সঞ্জয় সেনের বিরুদ্ধে যদি আমি প্রতিশোধ না নিতে পারি, এই মানুষের সমাজে আমি মুখ দেখাবো না। শয়তান সাত কুড়িকে আমি বুঝিয়ে দেবো, এই বিংশ শতাব্দীর যুব মানুষ পাল্টা মার দিতে জানে। পিছু রেখো না রামাম, আমাকে বাধা দেবার চেষ্টা করো না। আমার বুকে জ্বলছে খণ্ডবের দাবানল, রক্তে উঠেছে সমুদ্রে ঘূর্ণি ঝড়ে তোমার। মানব থেকে আমি যাবো দানব, নরকের পথ ধরে চলবো আমি। আমি মনুষ্যত্বের গলা টিপে হত্যা করব। দীপক, আমার জীবনটা, আমার জীবনটা একটা বৃদ্ধ লম্পটের বাহু বন্ধনে আবদ্ধ হয়ে হাকার করে কাটছে। তারা কুলার্তনাদ আমি আমার বুকের মাঝে শুনতে পাচ্ছি না মা। চলে যাচ্ছে, আমার বুকটা জলে পুরছাই হয়ে যাচ্ছে। দীপক। আমি বুঝি পাগল হয়ে যাব, আমি বুঝি উন্মাদ হয়ে যাব। দীপা, কারো অনুরোধ আমি শুনবো না, কারো আদেশ আমি মানব না। কি দিয়েছে তোমাদের এই সমাজ, কি দিয়েছে তোমাদের রাষ্ট্র? শুধু ঘৃণা, লাঞ্ছনা, অবহেলা, অপমান ছাড়া আর কি দিয়েছে তোমাদের এই বন্ধা সমাজ? এই সমাজটাকে আমি মিশিয়ে তুলবো, রাষ্ট্রের দিয়ে ঢেলে দেবো লক্ষ না গিরিতি প্রবেশ, ঘরে ঘরে তৈরি করে তুলবো সমাজ বিরোধী বস্তান। জীবনকে আমি ক্ষত বিক্ষত করে দেবো। আমাকে যারা সৎভাবে ভদ্রভাবে বাঁচতে দেবে না, তাদেরকেও আমি বাঁচতে দেবো না। তাদেরকেও আমি বাঁচতে দেবো। দীপক মরে গেছে বাবা, দীপক মরে গেছে। এটা হচ্ছে দীপকের প্রেতাত্মা। দীপক, আজ থেকে শুরু হলো এই সমাজের বিরুদ্ধে, এই রাষ্ট্রের বিরুদ্ধে, এই সমাজের দুর্নীতিবাজদের বিরুদ্ধে এই দীপকের জিহাদ। দীপক, জিহাদ। দীপক। কি হবে মা, কি হবে? ওই তো, ও হয়তো এখন গিয়ে সঞ্জয় সেনের উপর হামলা করবে, সাত করিকে মারধর করবে, আবার ওরা ওকে জেলে পাঠাবে। কি করব, কি করব আমি ভগবান? ওরে বালু চড়ে ঘর বেঁধেছে, আগে বুঝি না। সুকান্ত, অনেক চেয়ে শূন্য পেয়ে কাঁদো কেন ভাই? বালু চড়ে ঘর বেঁধেছি, বালু চড়ে ঘর বেঁধেছি, আগে বুঝি না। অনেক চেয়ে শূন্য পেয়ে কাঁদো কেন ভাই? অনেক চেয়ে শূন্য পেয়ে কাঁদো কেন ভাই? মরিচিকার পিছে পিছে জলের আশায় ছুটলাম মিছে, মরিচিকার পিছে পিছে জলের আশায় ছুটলাম মিছে। মরুবিনে জলে আমার, ওরে মরুবিনে জলে আমার অন্তর পুরি ছাই। সুকান্ত, অনেক চেয়ে শূন্য পেলাম কাঁদো কেন ভাই? অনেক চেয়ে শূন্য পেয়ে কাঁদো কেন ভাই?
ওরে বালু চড়ে ঘর বেঁধেছি, বালু চড়ে ঘর বেঁধেছি, আগে বুঝি নাই। অনেক যে শূন্য পেয়ে কাঁদো কেন ভাই? সুকান্ত, অনেক যে শূন্য পেয়ে কাঁদো কেন ভাই? আশা ছিল দেব পারি সোনার দেশে স্বপ্ন পুরি, আশা ছিল দেব পারি সোনার দেশে স্বপ্ন পুরি, পথ হয়ে ভুল হারাইলাম কুল। সুকান্ত, ওরে পথ হয়ে ভুল হারাইলাম কুল, ভেসেই ভেসেই যাই। অনেক যে শূন্য পেলাম কাঁদো কেন ভাই? অনেক যে শূন্য পেয়ে কাঁদো কেন ভাই? ওরে বালু চড়ে ঘর বেঁধেছি, বালু চড়ে ঘর বেঁধেছি, আগে বুঝি না। অনেক যে শূন্য পেয়ে কাঁদো কেন ভাই? অনেক যে শূন্য পেয়ে কাঁদো কেন ভাই? ওরে মনরে মনে রে মা, মাগো, এখন আমি কি করবো মা? আপনি বাড়ি ফিরে যান মেসোমশাই। দাদা এলে আমি ওকে বুঝিয়ে সুঝি বাড়ি পাঠিয়ে দেব। তাই দিস মা, তাই দিস। তোর কথাও নিশ্চয়ই শুনবে। ভগবান আমাকে মেরে রেখেছেন, দীপই আমার একমাত্র আশা ভরসা। সে আশাও যদি আমার শেষ হয়ে যায়, মৃত্যু ছাড়া আর কোনো উপায় নেই। মেসোমশাই, একটু আগেও যে এই মানুষটা ঘর বাঁধার স্বপ্ন দেখলো, 5 মিনিটের মধ্যে তার সব স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে গেল। শান্ত মানুষটা হঠাৎ যেন অশান্ত হয়ে গেল। ওগো ঠাকুর, তুমি ওর মনে শান্তি দাও ঠাকুর, তুমি ওর মনে শান্তি দাও, শান্তি দাও। হ্যালো, দুঃখ আমার আমার বাসরাতে পালঙ্ক, দুঃখ আমার আমার বাসরাতে পালঙ্ক, নিন্দায় আমার প্রেম উপহার, নিন্দায় আমার প্রেম উপহার, সাথী নরিহার অলঙ্ক, দুঃখ আমার আমার বাসরাতে পালঙ্ক।
শাসনবেরি দুই পায়ে মাল পরেছি, আর অপবাদের কালি আছে দুই চোখে তাই পড়েছি। শাসনবেরি দুই পায়ে মাল পরেছি, আর অপবাদের কালি আছে দুই চোখে তাই পড়েছি। কপালের লিখন এখন বসন হয়ে, কপালের লিখন এখন বসন হয়ে জড়িয়ে আছে অঙ্গ। দুঃখ আমার আমার বাসরাতে পালঙ্ক। দুঃখ আমার আমার বাসরাতে পালঙ্ক। সুখেরই সাথে ঘর করা তাই হলো না, এই বুকে বিধা কাটাটাকে পর করা তাই হলো না। সুখেরই সাথে ঘর করা তাই হলো না, এই বুকে বিধা কাটাটাকে পর করা তাই হলো না। কপালের লিখন এখন বসন আমার, কপালের লিখন এখন বসন আমার জড়িয়ে আছে অঙ্গ। দুঃখ আমার আমার বাসরাতে পালঙ্ক। দুঃখ আমার আমার বাসরাতে পালঙ্ক। এই গানটার অর্থ আমাকে বুঝিয়ে দিতে হবে নতুন বউ। বলো বলো কেন গাইছো এই বিরহের গান? হ্যাঁ, আমি কি ঘাসে মুখ দিয়ে চলি? তোমার নষ্টামে আমি বুঝি না ভেবেছো? হ্যাঁ, শালার যখনই দেখি চোখে খেজুর রসের ধারা বইছে। হ্যাঁ, বলতে হবে বলতে হবে কি দুঃখে আমি তোমাকে রেখেছি, কেন কান্নাকাটি করা হচ্ছে আমি জানতে চাই। তুমি অযথাই মাথা গরম করছো। আমি তো কোনো অভিযোগ করিনি তোমাকে। তুমি দয়া করে আমাকে বিয়ে করেছিলে। আবার তুমি দয়া করে আমাকে বিয়ে না করলেই আমার দাদার জেল ছিল অনিবার্য। তোমার এই মহত্বের কথা আমি কোনোদিন ভুলবো না। সে কৃতজ্ঞতা বোধ আছে তোমাদের? তোমার ভাইকে ছাড়িয়ে এনে আমি মুখেছি। হ্যাঁ, কাল নাকি শালা বুমানে দাঁড়িয়েছিল রাস্তার মধ্যে দাদা। সঞ্জয় বাবুকে মারার জন্য। দাদা, হ্যাঁ, আমার আমার দাদা। দাদা ওয়াগন ব্রেকার দলের সাথে মিশে বেপরোয়া ওয়াগন ভাঙছে, চুরি করছে, ছিনতাই করছে, ডাকাতি করছে, আবার নাকি শালা লোকজনের কাছে বলে বেড়াচ্ছে আমাকে খুন করবে।
আমি তোমাকে বলে রাখলাম নতুন বউ, আমার পেছনে লাগতে এলে না শালার বাপের নাম একদম খোকেন করে ছেড়ে দেবো। হ্যাঁ, আমার নাম সাতকড়ি নন্দী। যার ইয়েতে লাগি না তাকে ইয়ে করে ছেড়ে দে। হ্যাঁ দাদা, দাদা শেষ পর্যন্ত এই নোংরা কাজে নেমে পড়লো, কিন্তু আমার দাদা তো এরকম ছিল না। তুমি দয়া করি আমার দাদাকে একবার আমার কাছে এনে দিতে পারবে গো? আমি ওকে বুঝিয়ে বলবো যে আর মাথার উপরে বৃদ্ধ বাবা মা, সে কি করে নিজেকে ভাবে শেষ করে দেয়। আমার দাদার পায়ে ধরে আমি বলবো, কার উপর অভিমান করে আজ তুমি এমন মৃত্যুর মুখে ঝাঁপিয়ে পড়ছো? তুমি শিক্ষিত মানুষ হয়ে কেন তুমি এই নোংরা কাজগুলো করছো? কেঁদো না নতুন বউ, আমি তোমাকে কত ভালোবাসি। হ্যাঁ, আমি তোমাকে কথা দিচ্ছি, যত টাকা পয়সা লাগে তোমার ভাইকে আমি দেবো, একটা দোকান করে খাবে। আমি তোমাকে কত ভালোবাসি সে তুমি বুঝবে না। ইচ্ছা হচ্ছে তোমাকে তোমার ইয়ের মধ্যে আমি ছেড়ে দাও বলছি। কেন ছাড়বো? তুমি আমার বিয়ে করা ইয়ে। ছেড়ে দাও না পশু। কি বললি হারাম জাতি? ও মা গো, আমি পশু? স্বামীকে তুই পশু বললি? মিলে হার করে দিব, নষ্ট মেয়ে ছেলে কোথাকার। এই সাতকড়ি নন্দী মেধামানা পুরুষ নয়, সে বাঘ, সে বাঘের বাচ্চা বাঘ। চাপ দিয়ে ইয়ের ছাল তুলে নেব। হ্যাঁ, গায়ের জোরে তুমি আমার দেহটাকে পেতে পারো, কিন্তু এই মন তুমি কোনোদিন পাবে না। তুমি আইনের দোহাই দিয়ে তুমি তোমার স্বামিত্বের অধিকার ফলাতে পারো, কিন্তু এই মনের অধিকার তুমি কোনোদিন পাবে না। আমি কুমারী আছি, কুমারী থাকবো, আর কুমারী থেকে ওই চিতায় উঠবো। হারাম জাতি তোরের মেয়েকে বিয়ে করে ভাই আমি কুকেছি, খুন করে বলবো ইতরের মেয়েকে আমি মাটি চাপা দেব। কি ভুল করেছি, শালার কম বয়সী মেয়েকে বিয়ে করে। আমি কুকেছি। কি হলো নন্দী মশাই, এভাবে মাথায় হাত দিয়ে বসে আছেন কেন? বাবু আপনাকে এক্ষুনি দেখা করতে বলেছে। আমি যেতে পারবো না। ও নতুন বউ পেয়ে কি যেতে মন চাইছে না নাকি? এক করে হেসো না বিনোদ, মাথা আমার গরম আছে। শালার অল্প বয়সী মেয়েকে বিয়ে করে আমি গু খেয়েছি। কি খেয়েছেন? আগে জানলে কোন শালা এমন অপকর্মটা করত, প্রাণটা আমার উৎসাগত করে দিলে হারামজাদি। কি ব্যাপার নন্দী মশাই,
মনে হচ্ছে আপনি বিয়ে করে সুখ পাননি। সুখ সুখ একেবারে ভাই তেলের মতো গড়িয়ে গড়িয়ে পড়ছে জীবনটা আমার একবারে দুর্বিষহ করে তুলেছে ভাই। হয়তো কোনোদিন শুনবে মনের দুঃখে এই সাতকুড়ি নন্দী আত্মহত্যা করেছে। আচ্ছা বিনু, হ্যাঁ বলুন। বিনু, হ্যাঁ বলেন। বিনু ভাই গো, তোমাকে একটা কথা বলবার হ্যাঁ ছিল। বলো। মানে আমার বয়স এই পাজিতে পাজিতে বিজ্ঞাপন দেখেছি কি সব অলৌকিক উপায়ে বয়স কমিয়ে দিতে পারে, বশীকরণ তাবিজ কবচ পাওয়া যায়। ভাই পারবে পারবে ভাই এমন একটা কিছু ব্যবস্থা করে দিতে। মানে আমার বয়স এখন প্রায় 70-এর কাছাকাছি, এটাকে কমিয়ে এই 35-40 করে দিতে পারে, এমন কোনো ব্যবস্থা আছে ভাই? আছে আছে হ্যাঁ? আছে, তবে বেশ কিছু কয়েক হাজার টাকা খরচ আর হবে। তোর খরচের চিন্তা ভাবনা আমি করি না আসলে বিনোদ। জিনিসটা সত্যি সত্যি ভালো হবো। ভালো হবে মানে? প্রয়োজনে আমি 2-4 হাজার টাকা খরচ করব। মানে ছোট বউ একটু কাছে আসো, মানে ছোট বউকে বশ করে দিতে হবে, আর সেই সঙ্গে আমার বয়সটা কমিয়ে দিতে হবে, তাজা মানে নৌজওয়ান করে দিতে হবে এরকম। কবজ আমি এনে দেব, তার আগে আপনাকে 7 দিন দেহ শুদ্ধি করতে হবে। কি কইলে? দেহ শুদ্ধি। কিসের ছুটকি? দেহ শুদ্ধি, দেহ শুদ্ধি, দেহ শুদ্ধি। ও এখন বুঝছি কিসের ছুটকি। আরে না, দেহ শুদ্ধি, দেহ শুদ্ধি। ও দেহ শক্তি, হ্যাঁ দেহ শুদ্ধি। সেটা আবার কি করে করব? কাজটা একটু কষ্টসাধ্য। আধা পোয়া দইয়ের সঙ্গে 1 ছটাক আন্দাজ ঘুম হয়, গুমূত্র 1 ছটাক, আর একটা আরশোলা। 7 দিন আপনাকে ব্রহ্ম মুহূর্তে খেতে হবে। কথাটা আমি ঠিক মতো শুনলাম কি না সেটা একটু আমি বলি, তুমি ভালো করে জানো। আচ্ছা ঠিক আছে বলেন। 2 কি গুমূত্র। ও আচ্ছা, গুমূত্র 1 ছটাক। হ্যাঁ, আর কি বললে? আরশোলা। আর শোলা মানে তেলাবোকা। আর শোলা কি মানুষে খায়? আর শোলার যে বিটকুটে গন্ধ ভাই, অন্নপ্রাশনের ভাত পর্যন্ত উঠে আসছে। এইসব কি মানুষে খায়? সাথে কি আর খায় নন্দী মশাই, ঠেলাই বলে খায়। আমার এক মামাতো ভাই গাধার চুনা খেয়ে বউকে বশ বানিয়েছিল। আপনাকে আমি সে মন্ত্র তো দিলামই না। বিনোদ, উপকার হবে তো? হবে কি বলছেন? জাদু মন্ত্রের মতো কাজ হয়ে যাবে। না হলে আপনি আমার কান মলে দেবেন।
তবে ঘেন্না করে খেলে দিতে হবে না, প্রশান্ত চিত্তে খেলতে হবে। প্রশান্ত চিত্তে খেলে আপনার অবাধ্য ফল হাতে পাবেন। অবশ্য বশীকরণ তাবিজ কবজও আমি এনে দেব। মোট কথা যৌবন আপনি ফিরিয়ে পাবেনই। ঠিক আছে, আপনারা কি কোন খামু কাল থেকে অভিনয় কাল থেকে তাহলে আরম্ভ করে দেই। তাহলে আমি আসছি। আচ্ছা, কাল সকালে ওগুলো খেয়ে আমাকে 5,000 টাকা দিয়ে আসবেন। 7 দিনের মধ্যে যদি আপনার পূর্ণ যৌবন ফিরে না আসে, আপনি আমার কান কেটে দেবেন। পূর্ণ যৌবন ফিরে আসবে। আগে যৌবনটা ফিরে আসুক, তারপরে কলপ কিনে এনে মাথায় লাগাবো। টাকায় নাকি বাঘের দুধ পর্যন্ত পাওয়া যায়, আর আর যৌবন ফিরে পাওয়া যাবে না? নিশ্চয়ই যাবে। নমস্কার নন্দী মশাই, খুব চিন্তান্বিত মনে হচ্ছে। নতুন বিয়ে করলেন, আমাদের আনন্দের মিষ্টি কোথায়? বিয়ে করে হ্যাঁ আমার ইয়েতে হ্যাঁ, বাস যাচ্ছে, বাস অসলা বাস। একেবালা আমি হালে, আমার হালে পানি পাচ্ছে না, প্রাণটা আমার ঝালাবালা হয়ে যাচ্ছে। কেন কেন? বউ, হ্যাঁ স্যার এটা তো গোপনীয় কথা স্যার। আচ্ছা আচ্ছা, বউ বউ বস মানছে না। ও ভালো জিনিস। স্যার হ্যাঁ আজ অবশ্য আচ্ছা, একটা মুষ্টি যুগের সন্ধান পেয়েছি, কাল থেকে ওটা আরম্ভ করব। মুষ্টি যুগে কাজ হয় নন্দী মশাই? 100% কাজ হবে। আচ্ছা বলুন তো ফর্মুলাটা, তাহলে আমিও খাবো। লেখে নিন। বলুন। আদা বুয়া দই, আদা পোয়া দই, 1 ছটা গোবর, 100 টা গোবর গোবর, গোবর, হ্যাঁ, হ্যাঁ গোবর, গোমূত্র 1 ছটা, হ্যাঁ 100 টা, আর সোলার সঙ্গে হ্যাঁ 7 দিন ব্রহ্ম মুহূর্তে খেতে হবে। দেখ, ওগুলো কোনো কাজ হবে না নন্দী মশাই। আরে শালা, আমিও তো ওই জ্বালায় ভুগছি। আমার ওয়াইফ বছরে 11 মাস বাপের বাড়ি থাকে, বলেন। আমি শালা এদিকে হ্যাঁ থানা হেডকোয়ার্টারে হ্যাঁ, নিঃশ্বাস ফেলি আর শুয়ে থাকি আর নিঃশ্বাস ফেলেন। বুঝেন ঠেলা। বলেন কি স্যার? দুঃখের কথা কি বলবো নন্দী মশাই, হ্যাঁ স্ত্রী আমার অপূর্ব সুন্দরী, হ্যাঁ, যেন সদ্য ফুটায় একগুচ্ছ রজনীগন্ধা। তাই নাকি? হাত দিয়ে শুতে সংকোচ বোধ হয়। এমন ওয়াইফ বাপদাদা 14 গোষ্ঠীর ভাগ্যে ফলে পেয়েছি। বাহ, বেশ ভালো জিনিস তো। এইদিকে আসেন, একবার কি হয়েছে জানেন? হ্যাঁ বলেন। চোর ধরতে গেছি। আচ্ছা, কি ধরতে গেছি? হ্যাঁ, চোর। চোর, হ্যাঁ, বাড়ির চারপাশে হ্যাঁ, পুলিশ দিয়ে একদম ঘেরাও ফেলেছি। একদম ঘিরেছো। আমি ভাই যাতে বেটা পালাতে না পারে। হ্যাঁ, তারপর হ্যাঁ। তারপর আমি সদর দরজায় হ্যাঁ, একদম দাঁড়িয়ে আছি। আচ্ছা, হঠাৎ হ্যাঁ। আমার ওয়াইফের মুখখানা আমার মানসপটে ভেসে উঠলো। চোখ বুজে দৃশ্যটা উপভোগ করতে লাগলাম। হ্যাঁ, চোর বেটা আমার সামান দিয়ে গুটি 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 করে চলে যাচ্ছে। যাবার সময় বলল, হ্যাঁ। ভাই আসছি স্যার। আমি বিরস করলে বললাম, নাও বিরক্ত করো না, আমাকে স্বপ্নটা দেখতে দাও। চোরকে বললে? হ্যাঁ বললাম। তখন আমি আমার ওয়াইফের ছবিখানা দেখছিলাম। হঠাৎ আমার মনে হলো কি জানেন? হ্যাঁ। মনে হলো বউ যেন বলছে, ওগো চোখ খুলো আমি এসেছি। চোখ খুলতেই দেখি সামনে দাঁড়িয়ে আছে এক বিরাট ভোজপুরি মোচালা সিপাহী। সেপাই? হ্যাঁ, বউ নয়? না, ইচ্ছে হচ্ছিল কষে একটা, আপনাকে নয়।
কোনো রকমের সামনে নিয়েছি। আর কোথায় আমার সুন্দরী ওয়াইফ, আর কোথায় ভোজপুরা মোচালা সেপাই? রাগ হবে না? আপনি বলুন নন্দীমশাই, রাগ হবে না? হবে স্যার। হ্যাঁ। আপনার রোগটা তো আমার রোগের চাইতো কঠিন স্যার। আপনি বাঁচবেন কি করে? বেঁচে কি আর আছি নন্দীমশাই? জীবন মৃত অবস্থায় আছি। তবে আমিও প্রতিজ্ঞা করেছি, কি? যতদিন পর্যন্ত বউ বাপের বাড়ি থেকে আমার থানা হেডকোয়ার্টারে না আসবে, ততদিন আমি চোর ছেচুর কিচ্ছু ধরবো না। কেন ধরবো? কেন ধরবো? বই গেছে আমার। আরে বউ যদি আমার কথা না শোনে, আমি সমাজের কথা, রাষ্ট্রের কথা কিভাবে শুনবো? বই গেছে আমার। এ ভাই, attention! চলো। ও স্যার, হ্যাঁ, কেন এসেছিলেন তা তো বলে গেলেন না। I see, বলিনি বুঝি? না, নন্দীমশাই, বইয়ের কথা ভাবলেই না মাথা কাজ করে। কোনোদিন হয়তো শুনবেন গদা আমার চাকরিটাই নট হয়ে গেছে, না মানে আমি ওই হয়ে গেছি, ওই কি বলে সন্ন্যাসী। সন্ন্যাসী। গদাধর বাবু। হ্যাঁ, যা বলতে এসেছিলাম শোনেন। আপনার সম্বন্ধী দীপক বাবু, হ্যাঁ, ওকে একটু সাবধান করে দেবেন। কেন? প্রকাশ্যে দিনের বেলায় ওয়াগন ভাঙছে, চিন্তাই করছে। তাই নাকি? আপনার সাথে একটু আছে বলেই কথাটা জানিয়ে গেলাম। পরে একটা কিছু হয়ে গেলে আমাকে কিন্তু দোষ দিতে পারবেন না, মনে থাকে যেন। হ্যাঁ, যেখানে খুশি চলে যান। আমার কি? আমার শালা নিজের গোবরে অবস্থা, আর আমি নাকি যাবো ওনাকে সাবধান করে দিতে। এ কি দায় পড়েছে আমার। হ্যাঁ, বলি ও সতী লক্ষ্মী বেহুলা, আমি একটু বাইরে যাচ্ছি, সদর দরজাটা যেন বন্ধ করে দেওয়া হয়। এই এলাকার পোলাবান কিন্তু বেশি ভালো নয়। হরিদা, হরিদা, যাক বাবা, বাড়িতে কেউ নেই নাকি? মাত্র 1.5 মাস বাড়ির বাইরে ছিলাম, এর মধ্যে পিতৃদেব শ্রী চাঁদকুড়ি নন্দী মশাই কি পটলডাঙ্গায় চলে গেলেন? তাহলে তো দেখি গোটা সাম্রাজ্যটাই এখন আবার। কে? দীপা, দীপা তুমি? ঘরে এসো, সব বলছি। কি বলবে, কি বলবে তুমি? মাত্র 1.5 মাস তুমি অপেক্ষা করতে পারলে না? তাছাড়া তুমি আমাদের বাড়িতে কেন? জবাব দাও দীপা, জবাব দাও। তুমি এখানে কেন? কেন দীপা, কেন? আমি তোমার হাত ধরে মিনতি করছি দীপা, তুমি তো তোমার আমার কি হয়েছে বলো দীপা, কি হয়েছে বলো? তোমার হ্যাঁ হ্যাঁ, আমার তোমার তোমার বাবা, আমার বাবা, আমার বাবার কি হয়েছে বলো দীপা, বলো। তোমার বাবার সঙ্গে আমার বিয়ে হয়েছে। দীপা, না না, আমি এটা বিশ্বাস করি না। তুমি আমার সঙ্গে পরিহাস করছো দীপা। পৃথিবীটা এখনো নরক হয়ে যায়নি, মানুষ জন্তুতে পরিণত হয়নি। যদি তাই হয়ে থাকে, তুমি রাজি হলে কি করে? তোমার সম্মতি ছাড়া তো এই বিয়ে সম্ভব হয়নি। তাহলে কি তুমি আমার সঙ্গে এতদিন ভালোবাসার অভিনয় করেছো? অভিনয়? হ্যাঁ হ্যাঁ, অভিনয়, অভিনয় করেছো তুমি আমার সঙ্গে। তুমি আমার জীবন নিয়ে ছিনিমিনি খেলেছো। তুমি নারী নও, তুমি বিষধর সর্পিণী। বিষে বিষে এই দেহটাকে তুমি নীল করে দিয়েছো। কিন্তু কেন? আমি তোমার কি ক্ষতি করেছি দীপা? দীপা কি? এই সর দীপা কি? ও তোর মা। আমি অগ্নি নারায়ণকে সাক্ষী রেখে ওকে আমি বিয়ে করেছি। চুপ করো, ছেলেটা আসতে না আসতে এমন করছো কেন? যেন একেবারে দরদের নদীতে বান ডেকে গেল।
ও আমার ছেলে নয়, ও আমার শত্রু, আমার সুখের পথের কাঁটা। তোমার সুখের পথের কাঁটা হয়ে আমি থাকতে চাই না বাবা। তুমি মরার পর কেউ যেন আমাকে খবর দেয়, আমি শুধু সন্তানের কর্তব্যটুকু করেই চলে যাব। দাঁড়াও, তুমি চলে যাবে না, এটা আমার আদেশ। বাড়ি থেকে তুমি এক পাও বের হবে না, আমি তাহলে অনর্থ বাঁধাবো। আহা, আটকাচ্ছ কেন? আটকাচ্ছ কেন? ও যাক, ও চলে যাক। কেন যে বাধা দিচ্ছি সে তুমি বুঝবে না। ও চলে গেলে লোকে তোমাকে নিন্দা করবে, বলবে বিয়ে করে অমানুষ হয়ে গেছে সাতরি নন্দী। আমি চাই না অযথাই তোমাকে লোকে দোষারোপ করুক। দয়া করে তোমরা আমাকে রেহাই দাও, এখানে থাকা আমার পক্ষে সম্ভব নয়। আমি তোমাদের কাছে করজোরে মিনতি করছি বাবা, আমাকে তোমরা বাঁচতে দাও। আমি অন্য কোথাও চলে যাই, আমি অন্য তুমি কোথাও চলে গেলে আমি বিষ খেয়ে আত্মহত্যা করব, আর মরার আগে আমি পুলিশের কাছে চিঠি লিখে যাব। আমার মৃত্যুর জন্য তোমরা দুই বাপ বেটাই দায়ী, তুমি আর তোমার বাবা। কি বলছো তুমি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। কি ভেবেছো এত সহজে বাপ বেটাকে আমি ছেড়ে দেব? তোমরা যেভাবে আমাকে তিলে তিলে নিঃশ্বাস করেছো, আমার ঠিক সেভাবেই তিলে তিলে তোমাদেরকে মারবো। কথাটা জানিয়ে দিয়ে গেলাম। পুলিশের যদি ভয় থেকে থাকে, বাড়ি থেকে এক পাও বের হবে না। ওরে বাবা রে, এ কি ডাইনির পাল্লাই বললাম রে বাবা। ওকে বিয়ে করে ভাই আমি কুক হয়েছি। আরো বিয়ে করবি? আরো বিয়ে করবি তো? যা হবার হয়ে গেছে, কারো বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। তবে সামনাসামনি ওকে মা ডাকা আমার পক্ষে সম্ভব নয়। তবে নেও তো ধর্ম তো, আমি ওকে মা বলে স্বীকার করে গেলাম। যাক বাবা, বাঁচা গেল। লোভের বসে একটা অপকর্ম করে বসেছিলাম, ভেবেছিলাম ব্যাটা বাড়ি এলে হজ্জতি করবে। ঠাকুর বাঁচিয়ে দিয়েছে, মা তারা। সকলেই তোমার ইচ্ছাময়ী তারা। তোমার কর্ম তুমি করো মা, তোমার কর্ম তুমি করো মা। লোকে বলে আমি করি ইচ্ছাময়ী তারা, তুমি ইচ্ছা তোমারি। বাবু, দুহাই আপনার, আমাকে মারবেন না, আপনার পায়ে ধরে ক্ষমা চাইছি। ক্ষমা করু, আমার ক্ষমা করু। চিৎকার করবে না। এটা কি দেখতে পাচ্ছ? ছড়ি ছড়ি, হ্যাঁ ছড়ি। এতক্ষণ এটা চালায়নি কেন জানো? জানি। আমি আপনার ভগ্নিপতি বলে। দীপার বৈধব্য আমি চাই, কিন্তু এত সহজে তাকে আমি হত্যা করবো না। শয়তান, তুই আমার বুকে যেভাবে যন্ত্রণা দিয়েছিস, ঠিক সেইভাবে তোকে আমি যন্ত্রণা দিয়ে মারবো। একটা একটা করে তোর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমি কেটে নেব। প্রথমে উপরে নেব তোর চোখ দুটো, যে চোখ দিয়ে তুই আমার বন্দি পাকে দেখেছিস, সেই চোখ দুটো। দাদা, দাদা,
তোমার দুটি পায়ে পড়ি দাদা, ওকে তুমি মেরো না। তুমি আমার শীতের সিঁদুর অকালে মুছে দিও না দাদা। ক্ষমা করো দাদা, ক্ষমা করো। একবার স্নেহের দৃষ্টিতে তোমার দীপার দিকে তাকিয়ে দেখো দাদা। আদরের ছোট বোন, আদরের ছোট বোন, আদরের ছোট বোন, আদরের ছোট বোন। দাদা তুমি তো এমন ছিলে না দাদা। পথ থেকে একটা ছোট্ট কুকুরের বাচ্চা তুমি কুড়িয়ে এনেছিলে, তাকে লালন পালন করেছিলে। সেই কুকুরটা হঠাৎ একদিন লরি চাপা পড়ে মরে গেল। তুমি তুমি কেঁদে মুখ ভাসিয়ে দিয়েছিলে দাদা। সেই সেই তুমি কি করে একটা মানুষ খুন করতে ছুরি হাতে তুলেছ? কি করে এলাম? কি করে মানুষ খুন করতে এলাম? জিজ্ঞাসা করছিস আমাকে দীপা? দাদা আমাকে নয়, ওদের জিজ্ঞাসা কর কারা আমাকে সমাজ বিরোধী গুন্ডা সাজিয়েছে। আমাকে মানুষ থেকে অমানুষে সাজিয়েছে কারা? ওই ওরা দাদা ওরা দাদা ওরা। দাদা আমিও তো আরো 5 জন মানুষের মতো সৎভাবে ভদ্রভাবে বাঁচতে চেয়েছিলাম। আমিও তো আমার গরিব বাবা মার মুখে স্বস্তির হাসি ফোটাতে চেয়েছিলাম। আমিও তো তোকে একটা সাধারণ ছেলের সাথে দাদা। বিয়ে দিতে চেয়েছিলাম দীপা। দাদা কিন্তু তুমি চুপ করো দাদা, তুমি চুপ করো। কিন্তু কিন্তু ওরা আমার আশা, আমার স্বপ্নকে পশুর মতো মারিয়ে দিয়ে আমাকে মানুষ থেকে অমানুষে পরিণত করলো। দাদা আমাকে নামিয়ে দিল, আমাকে নামিয়ে দিল রে দীপা দাদা নরকের অতল অন্ধকারে। দাদা সব কথা তুমি ভুলে যাও দাদা। মায়ের মুখের দিকে তুমি একবার তাকাও। এই বয়সে মাকে তুমি আর দুঃখ দিও না দাদা। ভুলে যাও সেদিন যেদিন এই মানধাতা মৌলের ঘুম ধরা বনেদি সমাজটাকে ভেঙ্গে চুরে চুরমার করে দিতে পারবো সেদিন। দাদা ওরে দীপা, আমার বুকে জ্বলছে খণ্ডবের দাবানল, রক্তে উঠেছে সমুদ্রে ঘূর্ণিঝড়ের তুফান। প্রতিশোধের মধ্যেই খুঁজে পাবো আমার বাঁচার আনন্দ, আমার জীবন, দাদা! আমার অশান্ত বুকে দাদা দাদা মানুষ তো নয়, ওরে বাবারে আমার দানব, তোমার ভাই দানব হয়ে উঠেছে। আমার 14 পুরুষের ভাগ্যে প্রত্যেক প্রাণটা রক্ষা পেল। এই আমার 14 পুরুষের ভাগ্য আমার দাদাকে তুমি সুমতি দাও ঠাকুর, আমার দাদাকে তুমি সুমতি দাও।
কে কে ওখানে? এই বাড়িতে আমার ঝন্টু, আমারই ছেলে জেলার পুলিশ সুপার। অথচ সে কথা মুখ ফুটে বলার অধিকার আমার নেই। ও যদি ওর দাদাকে বুঝিয়ে বলতো, হয়তো পরিবর্তন হতে পারতো দীপকের। কে কে ওখানে? আগে আমিটা কে? আমি শিবনাথ। ও, আমি ভাবলাম চোর টোর ঢুকেছে আমার বাড়িতে। তা কি মনে করে? টাকা পয়সা চাইলে কিন্তু আমি দিতে পারবো না, অনেক টাকা দিয়েছি। আগে বড় ছেলেটা যেভাবে দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে, আমি বড় বিপদে পড়ে এসেছি মনীষশঙ্কর বাবু। হ্যাঁ, বড় ছেলেটা যেভাবে দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে, কোনোদিন হয়তো পুলিশের গুলিতে ওর প্রাণটাই চলে যাবে। তাই আমি ঝন্টুর কাছে এসেছিলাম। ও যদি ওর দাদাকে বুঝিয়ে বলতো, হয়তো পরিবর্তন হতে পারতো দীপকের। আমার দৃঢ় বিশ্বাস ওর কথা ও নিশ্চয়ই শুনবে। কি দায় পড়েছে কল্যাণের? আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, যখন তখন ইতরের মতো এই বাড়িতে আসবে না। কল্যাণের সঙ্গে তোমাদের কোনো সম্পর্ক নেই। দত্তক দেওয়ার দলিলে সে কথাই লেখা আছে, আইন মোতাবেক ও ছেলে আমার। আইন হয়তো সে কথাই বলবে মনীষশঙ্কর বাবু, কিন্তু মানবিকতা কিসের মানবিকতা? 1 বৎসরে একটা ছেলেকে 6,000 টাকা দিয়ে আমি কিনে নিয়েছি। সে টাকা না পেলে তোমাকে উপোস করে মরতে হতো। এতগুলো টাকা পেয়েও তোমার লক্ষ্মী ছাড়া স্বভাব ঘুষলো না। কুকুরের মতো যখন তখন তুমি বাড়িতে আসো, লজ্জা করে না তোমার? আপনি আমাকে কুকুর বলছেন? আমি কুকুর? আমি মান চলে গেল নাকি নবাব বাহাদুরের? উট সিঙ্গল পশুদের এইরকমই দুর্গতি হয়। তোমার দুর্দশার হলো কি? আরো অনেকে দুর্দশা আছে। সেই দিন সে কথাই বলল কল্যাণ। কি বললে কল্যাণ? ওই অভয় হারামজাদা তাকে বলেছে তুমি শিবনাথ রায়ের ছেলে, আর আমাদের বাবু তোমাকে পোষ্য নিয়েছে। কথাটা শুনেই কল্যাণ বলল, আমার এত দুর্ভাগ্য, এত নিজ পরিবারে আমার জন্মগ্রহণ হয়েছে। মনীষশঙ্কর বাবু, কল্যাণ, আমার কল্যাণ বললে আমি নিজ বংশ। বলবেই তো আমি যদি মানুষ হতাম, সন্তান বিক্রি করে আমার পেটের ক্ষুধা মিটাতাম না। তোমার বিপদের হাত থেকে যদি নিষ্কৃতি পেতে চাও, কল্যাণের সঙ্গে যদি দেখা করতে চাও, না মনীষশঙ্কর বাবু, কি হবে আমার দেখা করে? ও তো আমার ছেলে জন্টু নয়, ও আপনার ছেলে কল্যাণ চৌধুরী, এই শিবনাথ রায়ের পেতা। ও কি বুঝবে? তবে একটা কথা আপনি কল্যাণকে বলে দিবেন, আমি নিচে হতে পারি, কিন্তু হৈমন্তীপুর রায় বংশ কোনদিন নিচ নয়। আমি 2-4 টাকা দিতে পারি, অবশ্য ভিক্ষা হিসেবে। টাকা ভিক্ষে দেবেন মনীষশঙ্কর বাবু? হৈমন্তীপুর রায় বংশ কোনদিন ভিক্ষা নেয় না। ভিক্ষা দেয়, যেমন দিয়েছিলাম আমার 1 বছরের ছেলে ঝন্টুকে। লাখ টাকা থাকতেও সেদিন আপনি হাত পেতে ভিক্ষে চেয়েছিলেন। মরে গেল আমি ভিক্ষে চাইব না, ভিক্ষে চাইব না। ভিক্ষা চাইবে কেন? ছেলে ওয়াগান ভেঙে প্রচুর টাকা ইনকাম করছে, ভিক্ষা চাইবার দরকার কি? কথায় কথায় বুঝিয়ে দিলাম, কল্যাণ ওদেরকে ঘৃণা করে।
আর কোনোদিন আমার বাড়িতে আসবে না। আচ্ছা ছেলে, তুমি তো ছোটবেলা থেকেই কনভেন্টে লেখাপড়া করছো, তাই না? হ্যাঁ, বলতে পারো কলকাতার আদি নাম কি ছিল? কি জানি। আচ্ছা, কলকাতা নগরীর পতন করে যে তার নাম জানো? এটা না। নিশ্চয়ই জানবে, কারণ তুমি তো ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করছো। না, জানি না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম শুনেছো? কেন শুনবো না? কি একটা স্কুলে মাস্টারি করতেন ভদ্রলোক, শেষ বয়সে অনেক দুঃখ কষ্টে মারা গেছেন। তাছাড়া কি সব বইটিও নাকি লিখেছিলেন। বাহ বাহ শেলি, বাহ, সত্যি তুমি লেখাপড়া করেছো। তোমার আউট নলেজ দারুণ সাপ। তার মানে তুমি আমাকে ইনসাল্ট করছো? মাই গুডনেস, তা পারি কখনো? তোমার বাবা কোটিপতি মানুষ, তিনি তোমাকে সাহেবী স্কুলে পড়েছেন। অযথ মজা দেখো, কলকাতা আদি নাম যে 57টি, এ কথাটাই তুমি জানো না। আর জব চার্নকের নামই কোনোদিন শুনোনি? দেখো, আচ্ছা আমি তোমাকে বলেছি, কলকাতা নগরী স্থাপন করেছিলেন জব চার্নক নামক সেই ইংরেজ ভদ্রলোক। আর পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হলেন বাংলা ভাষার জনক। ছেলে, আমি কিন্তু সাহেবী স্কুলে না পড়েও কথাগুলো জানি। তুমি যখন তখন আমাকে জব্দ করে আনন্দ পাও, তাই না? কই? কিন্তু কেন? কি করেছি আমি তোমার? ওই কেন তুমি আমাকে অপমান করবে? আমাকে তোমার পছন্দ না হয় সে কথা আমাকে বলে দিলেই হয়, আমি ড্যাডির ওখানে চলে যাব। কি আশ্চর্য! আমি যত চেষ্টা করি তোমার মন জুগিয়ে চলতে, তুমি ততই আমাকে দূরে সরিয়ে দাও। ভাবো আমি কিছুই বুঝি না, তাই না? শেলি, বাবার সঙ্গে তোমার অমিল হতেই পারে, কিন্তু আমি কি করেছি? কেন তুমি আমাকে কাঁদাবে? কই কখন? আমি তো বলেছি আমি যা জানি না তুমি আমাকে শিখিয়ে দিও। তবু তুমি যদি এরকম করো, সত্যি সত্যি একদিন তোমাকে মুক্তি দিয়ে চলে যাব। সত্যি সত্যি আসলে মুক্তি দিয়ে চলে যাব। দাঁড়াও।